হচ্ছে একটু ফটোশপটা ওপেন করে নিই, দেন হচ্ছে আমরা চলে যাব একটা একটা পিকচার নেব, সেটা হচ্ছে একটা পিম্পল ফেস নেই। এখান থেকে হচ্ছে কিভাবে রিমুভ করা যেতে পারে সেগুলো দেখবো ফার্স্টে। কোয়ালিটিটা একটু বাড়ায় নেই। আচ্ছা, এটা একটু কপি করি, আমরা হচ্ছে ফটোশপ এটা ওপেন করবো। আচ্ছা, নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি। আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যখন আপনি অনলাইন থেকে একটা পিকচার কপি করবেন, হুম এই পিকচার রেজলিউশনটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসে, বুঝতে পারছেন? তো আমি যদি এখান থেকে ক্লিক করি, এটা রেজলিউশনটা যদি দেখি যে 1100x726, হ্যাঁ, এটা যদি দেখেন এটা রেজলিউশন কিন্তু সেম। তো আপনি যখন এখান থেকে কপি করবেন ইমেজটা, তখন এটার যে ডকুমেন্টের সাইজটা এটা অটোমেটিক কপি হয়ে যায় যখন নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন। এটা একটা ভালো একটা বিষয়। হ্যাঁ, দেন হচ্ছে আমি এটাকে সিম্পল আপাতত এটা দিয়ে আমি হচ্ছে ওকে টেস্ট একটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। ওকে, দেন হচ্ছে এখানে কন্ট্রোল ভি, হ্যাঁ ভার্চুয়াল ভি, এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, যে অরিজিনাল যে ছবিটা সেটা চলে আসছে। তো এখন আমরা যেটা শিখবো টুলস এর মাধ্যমে, সেটা হচ্ছে কিভাবে হচ্ছে এটা এইগুলা পিম্পল গুলাকে রিমুভ করা যেতে পারে। শুধুমাত্র এখানে পিম্পল থাকতে পারে, দাগ থাকতে পারে, যে কোনো একটা বিষয় একটা ইয়ে থাকতে পারে, হ্যাঁ, যেটা মোছার জন্য আমাকে যেটা ইউজ করা লাগবে, যেগুলো ছোট ছোট কাজ থাকবে। এই যে এখান থেকে চলে যাব হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এখানে প্রায় টুলস গুলো প্রায় কিছুটা সিমিলার ভাবে কাজ করে। আর এই কাজগুলা মোটামুটি যে এডিটিং করা হয় অনেকটা ফেসিয়াল, হ্যাঁ, যে ফেস কিভাবে স্মুথ করা হতে পারে, কিভাবে পিম্পল রিমুভ করার জন্য এই 2-3টা টুলস ইউজ করা হয়। যদি আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট বলে রাখা হলো আর কি এটা। তো আমরা মোটামুটি কিন্তু 4টা টুলস বা 6টা টুলস কিন্তু আপনাদের মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। আমি যখন এটা এটা এখানে আসবে তখন এটাকে আমরা বড় করে দিব। তো বড় করার জন্য আপনি এখানে রাইট বাটন ক্লিক করে সাইজটা এখান থেকে একটু ইনক্রিজ করে নিতে পারেন। দেন আরেকটু যদি মনে হয় একটু বড় করা দরকার, তাহলে হচ্ছে ইন্ডিং এর যে থার্ড ব্র্যাকেট আছে এটাতে একটা ক্লিক করে আমি যতটুকু লাগে সাইজ মতো একটু বড় করে নিব। দেন হচ্ছে সেন্টার পয়েন্ট এসে একটা ক্লিক করব, দেখেন এটা রিমুভ হয়ে গেছে। এখন আবার সেম, ঠিক আছে, চলে আসছে, চলে গেছে এটা। আমি এখানে একটা ক্লিক করব, দেখেন এখানে আমাদের পিম্পল গুলো রিমুভ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ভাই মাউস দিয়ে খালি ক্লিক করলেই হবে? হ্যাঁ হ্যাঁ, শুধু ক্লিক করলে হবে, আর কিছুই লাগবে না। ঠিক আছে, মোটামুটি দেখেন একটা রিমুভ করে ফেলছে। আর একটু আমরা ক্লিক করি, জাস্ট টুলস গুলো একটু জেনে রাখেন কোনটা কোথায় ইউজ করব। তো যখন দেখবেন যে এরকম পিম্পল অনেক ফেসের মধ্যে পুরো ফেস জুড়ে আছে, তখন কিন্তু আপনার এই টুলস ইউজ করলে হবে না, তখন আপনাকে এই যে ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করা লাগতে পারে। তখন এটা হচ্ছে আপনি ইমেজের কোয়ালিটি বা ইমেজের যে এডিটিং করা লাগবে সেটার উপরে বেস করে করা লাগবে, হ্যাঁ। তো আপাতত যেহেতু আমাদের 2-1টা পিম্পল আছে, বা এদিকে 2টা, এদিকে 4টা, এদিকে 5টা, 1টা 2টা এরকম থাকতে পারে, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, স্পট হিলিং ব্রাশ টুল যেটা। ঠিক আছে, এটা এটা বলেই দিচ্ছি এত সুন্দর করে, স্পট হিলিং ব্রাশ টুল। ঠিক আছে, এটা হচ্ছে এটার মূল বিষয়। তো দেন হচ্ছে চলে যাচ্ছে হিলিং ব্রাশ টুল। এটা হচ্ছে যে আপনার অটোমেটিকলি ডিটেক্ট করে নেয়। এটা কিভাবে কাজ করে যদি আমি একটু আপনাদেরকে বলি। আমি যখন এটা এখানে ক্লিক করতেছি, এটা ফটোশপ কিন্তু পিক্সেল বেস কাজ করে, এটা আমি ফার্স্টে বলছিলাম। আমি যদি একটু ঝুম দিই, দেখেন এখানে প্রত্যেকটা স্কোয়ার শেপ আছে না, দেখতেছেন? এই যে এখানে স্কোয়ার স্কোয়ার, এগুলোকে আপনি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলেন, স্কোয়ার গুলা। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি ভাই, ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখেন এগুলা কিন্তু এক একটা পিক্সেল। এটাকে একটা পিক্সেল বলা হয়, এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল। হ্যাঁ, তো এটাতে এটা বেসিক্যালি কাজ হচ্ছে যখন আপনি এই যে এখানে ক্লিক করব, অটোমেটিকলি এটা যেটা করে, এটার আশেপাশের যে অংশগুলো থাকবে না, মনে করেন যে আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম,
এই যে এই অংশটুকু এই অংশটুকু এই অংশটুকু এখান থেকে হচ্ছে এটা পিক্সেল কপি করে নিয়ে এসে অটোমেটিকলি এটাকে ভরাট করে দেয়। কথা বুঝতে পারছেন? এটার কাজ হচ্ছে এইভাবে কাজ করে, স্পট হিলিং ব্রাশ টুলে যেভাবে কাজ করে। কথা কি বুঝতে পারছেন আমার, আমি যেটা বলতে চাইছি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে চলে যাচ্ছি। হচ্ছে কয়েকটা পিম্পল নিয়ে আসি দেন। আসতেছে মনে করেন যে এতটুকু জায়গা আমি এখন এটা ছাড়া আমি এটা দিয়ে ইউজ করতে পারি হিলিং ব্রাশ টুল। এটা কিভাবে কাজ করে আমি একটু আপনাদেরকে বলে দিই। যখন আপনি যখন নর্মালি ক্লিক করবেন তখন এইরকম একটা ডায়লগ বক্স আসবে, তখন এটা কি বলতেছে, Alt K to define source point to be used to repair the image। এটা হচ্ছে যে আমরা এর আগে একটু যে ইমেজটা যেটা খেয়াল করছি, যখন কাজ করছি তখন কিন্তু এটা অটোমেটিকলি এটা সাইডে যে পিক্সেল গুলো আছে না সেগুলোকে নিয়ে আসছে। আর এখন যে বিষয়টা হয় এটা হচ্ছে আপনাকে বলে দিতে হবে যে এই এই জায়গার যে পিক্সেল গুলো আছে এই পিক্সেল গুলো এখানে এসে আমার এটা ভরাট করে দিবে। কথা কি বুঝতে পারছেন? তো যদি আমি এটাতে ক্লিক করি দেন হচ্ছে আমাকে এই জায়গাটা থেকে আমাকে ডিটেক্ট করবে। হ্যাঁ, এই জায়গাটাকে হচ্ছে যে স্পট বা যেটাই বলেন এটাকে হচ্ছে এই জায়গার অংশটাকে কপি করে এই জায়গায় সে পেস্ট করবে। তাহলে কিভাবে করা লাগবে, আমি একটু এটাকে বড় করে নিচ্ছি। দেন হচ্ছে কিবোর্ডের অল্ট কি আছে না, কিবোর্ডের অল্টটা কি, হ্যাঁ এখানে চাপ দেওয়ার পর এখানে একটা ক্লিক করব। দেন হচ্ছে আমি এখানে একটা ক্লিক করতেছি। দেখেন এই কালারটা হচ্ছে এখানে সে রিমুভ করে নিয়ে আসছে, মানে কপি করে নিয়ে আসছে বলা যেতে পারে। তো আপনি চাইলে এটা যেটা করতে পারেন, এটা হার্ডনেস হচ্ছে যে 100% আছে। আমরা যখন এই কাজটা করব তখন হার্ডনেস অবশ্যই 100% দেওয়া যাবে না, আমরা হার্ডনেস 0 করে দেবো। ঠিক আছে? তো হার্ডনেস এর বিষয়টা যদি আমি একটু পরে এক্সপ্লেন করব, যখন হচ্ছে হার্ডনেসটা আসলে কি আর হার্ডনেস 100% দিলে কি হয় 0% দিলে কি হয়, যখন আমি ব্রাশ চলে যাব একটু পরেই তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আপাতত এটা মাথায় রাখেন যে এটা আমি হার্ডনেসটা 0 করে দিব। তো এটার কাজটাকে আমি একটু আরেকটু দেখাচ্ছি। একটু এখান থেকে আমি কপি করে নিয়ে আসতেছি, কিবোর্ডে অল কি চেপে এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে কপি করে নিয়ে আসলাম। দেখেন রিমুভ হয়ে গেছে কিন্তু। তো মোটামুটি দেখেন যে দুইটা কাজে কিন্তু সিমিলার হয়েছে, যদি আরেকটু স্মুথ হওয়া দরকার ছিল। আমি এখান থেকে একটু কপি করে নিয়ে আসি। মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, তো এই যে এখন যে দুইটা কাজ করলাম দুইটা কাজে কিন্তু সিমিলার। একটা হচ্ছে অটোমেটিকলি সে পিক্সেল গুলো সাইড ভিউ থেকে কপি করে নিয়ে আসে আর সাইড থেকে, আরেকটা হচ্ছে হিলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে আপনাকে বলে দিতে হবে যে আমার এই সাইডের কালার গুলো হচ্ছে এখানে এটাকে পেস্ট করে দাও, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দাও। তো বলা যেতে পারে আমি কিবোর্ডের অল কি চেপে এখান থেকে বলে দিচ্ছি যে এখান থেকে কপি করো, আর এখানে ক্লিক করে আমি বলে দিচ্ছি যে এখানে পেস্ট করো। এটাই হচ্ছে বেসিক্যালি বিষয়। তো এখন আমরা বলবো হচ্ছে ব্রাশ টুল। আমি যাচ্ছি, এটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল বেসিক্যালি কি করা হয়, ব্রাশ টুল বেসিক্যালি আঁকাকে করা হয়, মানে বিভিন্ন ধরনের ব্রাশ যে কাজগুলো হয় ব্রাশ এগুলো করা হয়। আমি যদি রিমুভ করে দিচ্ছি, তো এটা কিভাবে কাজ করে আমি যদি একটু বলি, এটা হচ্ছে যে উপরে যে ফরগ্রাউন্ড কালার থাকবে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। আমি ফরগ্রাউন্ড কালারের উপর বেস করে হচ্ছে এটা কালার চেঞ্জ হয়। যদি এখান থেকে চাইলে এই যে এখানে অংশটা ফরগ্রাউন্ড কালারের উপরে ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে এরকম একটা কালার পিকার যে ডায়লগ বক্সটা আসবে সেটাই হচ্ছে এখান থেকে চাইলে আমরা কালার পিক করতে পারি, যে কোনো কালার। সরি, তো এখান থেকে হচ্ছে কালার পিক করতে পারি। সাপোজ হচ্ছে এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন, কালার এখানে ইনপুট করতে পারেন, যদি এটা আমার দরকার নেই জাস্ট এটা দেখানোর স্বার্থে। তো এখন দেখেন আমি যখন হার্ডনেস যখন আমি 100% করে দিই তখন আসলে বিষয়টা কি হয়, এটা হচ্ছে হার্ডনেস হচ্ছে 100%, আর যখন হচ্ছে আমি হার্ডনেস 0% দিই, পার্থক্য খুঁজে পাইছেন দুইটার মধ্যে? আমাকে বলেন একটু, দুইটা ব্রাশের মধ্যে খুঁজে পাইছেন পার্থক্যটা? এটা হচ্ছে হার্ডনেস বলতে কি সাইডের যে অংশটা সেটা হচ্ছে খুব যতটুকু অংশ যাবে ঠিক ততটুকু ফিল কালার করবে। আমি যদি বলি এই যে এই যে এই শেষের অংশটুকু, হ্যাঁ আমি কালারটাকে চেঞ্জ করে দিই বোঝার সাথে, দেখেন এই যে এতটুকু অংশ এটার হার্ডনেসটা কিন্তু এখানে যেরকম কালার আছে সেম ফিল কালার এখানে কিন্তু সেম কালারটা আছে, কিন্তু এখানে অংশটা দেখেন এখানে একটু ব্লার করে দিচ্ছে। ব্লার ব্লার মানে ঘোলাটে করে দিচ্ছে। তো এটাই হচ্ছে হার্ডনেস এর বিষয়। যখন হার্ডনেস 100% করবেন তখন এটাকে শার্প থাকবে, আর যখন এটাকে 0% করে দিবেন তখন হচ্ছে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে একটু ব্লারি টাইপের বা কি বলতে পারেন একটু ফেদার টাইপের হয়ে যাবে। ঠিক আছে? তো আমি কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল অল্ট জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। তো এইটার কাজ হচ্ছে সেম। যখন হচ্ছে যে হিলিং ব্রাশ টুলটা যখন আপনি এখান থেকে হার্ডনেস 100% দিয়ে নেবেন
তখন হচ্ছে সে খুব কঠিন ভাবে মানে ফুল কালারটা নেওয়ার চেষ্টা করবে। তো এটা হচ্ছে বিষয়। আবার যখন 100% 0% করবেন তখন হচ্ছে সাইডে একটু ফেদার করে রাখবে, মানে একটু ব্লার করে তারপর হচ্ছে কপি করার চেষ্টা করবে। তার মানে যখন আমরা কোনো একটা কপি পেস্ট করবো, যখন একটা সাইড গুলোকে ফেদার করে নিয়ে আসবে তখন এটা স্মুথলি পেস্ট করতে পারে, বা পেস্ট করলে সেটা বোঝা যাবে না। কথা কি বুঝতে পারছেন আমার কথাটা? এই কথা বলেন। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, একেবারে কিন্তু একটা easy বিষয়, জাস্ট বোঝার বিষয়। আচ্ছা, দেন হচ্ছে ব্রাশ টুল নিয়ে আরেকটু একটু একটু বলি, আমি একটু বড় করে নিচ্ছি। দেখেন এখানে ব্রাশ টুল শুধুমাত্র যে বৃত্তাকার যে ব্রাশ আসবে জিনিসটা এমনটা না, এখানে হিউজ ব্রাশ আছে। চাইলে আপনি গুগল থেকেও ডাউনলোড করতে পারেন যদি আপনার মনে হয়। যেহেতু যেগুলো আছে সেগুলো এনাফ। যদি মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্রাশ ডাউনলোড করা লাগতে পারে ফুল রেটিং করার জন্য, হ্যাঁ, তো তখন আপনার ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে অনেক ধরনের ব্রাশ চলে আসছে। আমি একটু এটাকে বড় করে দিচ্ছি। দেখেন এখানে অনেক ধরনের ব্রাশ কিন্তু আছে, চাইলে যে কোনো ইউজ করতে পারেন। দেখেন এই যে ব্রাশটা ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আপনি দেখবেন হার্ডনেস 0 করা, আর এটা আছে হচ্ছে হার্ডনেস 100 করা। এই দুইটার মধ্যে এটাই পার্থক্য, বুঝতে পারছেন? তো চাইলে আপনি এই ব্রাশটা ইউজ করতে পারেন, চাইলে এই ব্রাশটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা এখান থেকে আপনি চাইলে কমাইতে বাড়াইতে পারেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আপনি যদি একটু নিচে চলে আসে, দেখেন এখানে অনেকগুলো ব্রাশ কিন্তু ক্রিয়েট করা আছে। আপনি যদি এখানে একটা ব্রাশ, এটা হচ্ছে পাতা টাইপের, তো আমি একটু বড় করে দিই। এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমার এই কালার হচ্ছে একটা একটা পাতা যে, হ্যাঁ, লিভ চলে আসছে। এটা হচ্ছে একটা ব্রাশ টুলের কাজ। আমি এখানে আরেকটা ক্লিক করলাম, আমি এটা অফ করে দিই। দেন হচ্ছে আমি নতুন একটা লেয়ার নিয়ে কাজ করে, আচ্ছা এটা কন্ট্রোল সেট দিই। ওকে, নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করলাম, দেন হচ্ছে এটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি হচ্ছে ব্রাশ টুলে চলে যাচ্ছে, রাইট বাটন ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা হচ্ছে এই ঘাসটা আছে, যে ঘাস সেটা নিলাম। এখন দেখেন আমি যখন এটা ক্লিক করতেছি, এটা কিন্তু ঘাস ক্রিয়েট করতেছে। আমি জাস্ট কি করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে জাস্ট ঘোরাচ্ছি, আর কিছুই না। তো দেখেন এখানে কিন্তু সে দুইটা কালার নিতেছে, একটা হচ্ছে কি কালার, একটা হচ্ছে লাল কালার, আর একটা হচ্ছে কি ইয়েলো কালার। এই দুইটা কালার কম্বাইন করে কিন্তু এই ডিজাইনটা করতেছে সে। এখন যদি আমরা এটা না করে, আমরা যদি এখান থেকে কালার গুলো একটু চেঞ্জ করে দিই, ঘাসের যে কালারটা সেটা যদি আমরা দিই, যদি এটা ঘাসের কালার কিন্তু পিঙ্ক কালার হয় না, যদিও একটু গ্রিন টাইপের হয়। আমি হচ্ছে একটু গ্রিন, একটা কালার হচ্ছে ফরগান কালারটা হচ্ছে একটু গ্রিন করে নিলাম। এটাকে ডাবল ক্লিক করে হচ্ছে আরেকটু গ্রিন করে নিলাম, একটু ডিপ করে নিলাম আর কি। এটা একটু লাইট কালার, একটু গ্রিন কালার, একটু লাইট কালার। তো আমি যদি ডিপ কালার দেখেন, এখন মোটামুটি কিন্তু দেখেন একটা ঘাসের যে কালারটা সেটা চলে আসছে। আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর করে ডিজাইন ক্রিয়েট করতে পারেন এটা দিয়ে। আর শুধুমাত্র এটা না, চাইলে আপনারা একটা একটা গাছ তৈরি করে, বড় করে গাছ তৈরি করে এখানে নিচে ঘাস দিয়ে, তারপর হচ্ছে কিছু নিচে পাতা পড়ে আছে সাপোজ মনে করেন, হ্যাঁ, অনেকগুলো চলে আসছে। তো চাইলে এরকম কয়েকটা, হ্যাঁ, ডিজাইন ক্রিয়েট করতে পারেন। জাস্ট এখান থেকে অনেক ধরনের ব্রাশ ক্রিয়েট করা যায়। চাইলে আপনারা আমরা যেটা শিখছিলাম কোথায় থেকে, করে একটা ক্রিয়েট করি, দেন হচ্ছে ব্রাশ থেকে হচ্ছে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে যদি আমরা, যদি মনে করেন যে কোনো কোনো ক্ষেত্রে আপনাদের ডিজাইন ক্রিয়েট করা লাগে, যেটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটর ক্রিয়েট করছিলাম, মনে আছে আপনাদের, যে ফ্ল্যাগটা তৈরি করার জন্য। কালার এখান থেকে চেঞ্জ করে নিই। মনে করেন সাপোজ একটা ফ্ল্যাগ, এখান থেকে হচ্ছে লাল কালার। এই দেখেন একটা ফ্ল্যাগের মতো কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এরকম একটা ফ্ল্যাগ ক্রিয়েট হয়ে গেছে। তো চাইলে এগুলা দিয়ে একটু ট্রাই করতে পারেন, বিভিন্ন ধরনের পতাকা ডিজাইন করতে পারেন ব্রাশ, হ্যাঁ, এই ধরনের ব্রাশ টুল দিয়ে। তবে অবশ্যই মনে রাখা লাগবে, এটা যখন আপনি ক্রিয়েট করবেন তখন আর কিন্তু এটা চাইলে ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো, যে আমরা ইলাস্ট্রেটর কি করছি, চাইলে কিন্তু এটা বড় করে ইউজ করে বড় করে রাখতে পারছি। যখন এটা বড় করবেন তখন কিন্তু এটা ফেটে যাবে। কন্ট্রোল টি দিয়ে আমি যদি এটা বড় করি, এক পর্যায়ে কিন্তু এটা ফেটে যাবে। তো এখন আমাকে এটা কি করা লাগতে পারে, দেখেন কোন একটা ইমেজ যখন আমরা ছোট বড় করব। আচ্ছা, আমার কথা কি সবাই মনোযোগ সহকারে শুনতেছেন কিনা সেটা বলেন। হ্যাঁ ভাই জি শুনতেছি। জি আচ্ছা ভাই ঠিক আছে, একটু মনোযোগ সহকারে শুনবেন, আমি হয়তো একটু দ্রুত বলতেছি, জাস্ট পরবর্তীতে আবার ভিডিওগুলো রিপিট করে আবার দেখে নেবেন আর কি। আচ্ছা, দেখেন এটা হচ্ছে কি একটা রাস্টার ইমেজ, হ্যাঁ, আরেকটা হচ্ছে স্মার্ট অবজেক্ট।
তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্মার্ট অবজেক্ট আর হচ্ছে কি রাস্টার ইমেজ? তো দুইটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, এবং দুটোটাই বেশি ইউজফুল এবং দুটোটাই খুবই দরকারি এবং প্রয়োজনীয় যখন আপনারা ডিজাইন ক্রিয়েট করবেন। আচ্ছা দেখেন, এটা এখন যে ফরম্যাটে আছে এটা হচ্ছে একটা রাস্টার ইমেজে আছে। যখন আমরা এটাকে স্মার্ট অবজেক্টে ক্রিয়েট করব, আমি একটু দেখাই প্র্যাকটিক্যালি। কন্ট্রোল টি দিয়ে যখন আমি এটা একটু বড় করি, একটু বড় করলাম, এন্টার, দেন হচ্ছে কন্ট্রোল টি, দেন আমি এটা একটু ছোট করলাম, দেন আবার একটু কন্ট্রোল টি দিয়ে বড় করে নিচ্ছি। আচ্ছা, একটু ছোট করে নিই, তারপর বড় করবো। পার্থক্যটা কোথায় সেটা আমাকে একজন বলবেন। এটা বড় করলাম, দেন হচ্ছে আবার একটু ছোট করে লাগতে পারে, একটা ইমেজের ক্ষেত্রে একটু ছোট বড় করা লাগতে পারে। আচ্ছা দেখেন, এই ইমেজের মধ্যে কি কি পার্থক্য হয়েছে কে বলতে পারবেন, একটু বলেন। ইমেজটা ঘোলাটে দেখা যাচ্ছে, ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে কিন্তু প্রশ্ন আনসারটা। যে যে বলছেন, কে বলছিলেন এটা? এমডি রোমান। ইয়েস ভাই। আচ্ছা ঠিক আছে, তো দেখেন প্রশ্ন কিন্তু সঠিক হয়েছে। ফার্স্টে যেটা ছিল এটার ইমেজের কোয়ালিটি একটু বেটার ছিল। যখন আমরা এটাকে বড় করলাম, যখন আবার এটাকে ছোট করলাম, এক পর্যায়ে কি হলো, ছোট বড় করাতে এটা এক পর্যায়ে ফেটে গেছে। আমরা যখন ফটোশপে যখন ডিজাইন করতে যাব, তখন কিছু কিছু প্রয়োজন ক্ষেত্রে আমরা হয়তো একটু ভিউর অ্যাঙ্গেলটা দেখার জন্য, বা এটা ডিজাইনটা একটু কোয়ালিটি দেখার জন্য, বা কেমন হয়েছে কেমন হয়েছে সেটা দেখার জন্য আমরা একটু আইকন গুলা বা ডিজাইনের শেপ গুলা ছোট বড় করা লাগতে পারে। তখন আমরা কি করব, তখন রাস্টার ফরম্যাটে রাখবো না। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে এটাতে আর এডিট করবো না। তখন আমরা যেটা করব, তখন হচ্ছে আমরা এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাচ্ছি। ওকে, তো এখন মোটামুটি ভালো একটা ক্লিয়ার একটা রেজলিউশন পিকচার আছে। তো এখন আমরা এটা কি করে ফেলবো, এটা হচ্ছে এই লেয়ারে আছে, ঠিক আছে? এই লেয়ারটা আমরা ডিলিট করে দিলে কিন্তু এটা অটোমেটিক্যালি চলে যাবে। তো এটা যখন আমরা এটা থাকবে, তখন আমাদেরকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো যখন ডিজাইনের শেষের দিক থেকে। তখন এটাকে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, খেয়াল করছেন? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেখেন এখানে একটা 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 চিহ্ন চলে আসবে, যেটাকে স্মার্ট অবজেক্টে বোঝার সুবিধার্থে বোঝা যায় যে যেন হচ্ছে যে এটা হচ্ছে স্মার্ট অবজেক্টে কনভার্ট করা আছে। ঠিক আছে, তো এখন যদি আমি এটাকে ছোট বড় করি, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম করলাম, দেন এটাকে ছোট করে দিলাম, দেন এন্টার, কন্ট্রোল টি, আবার সেম। এই কাজটা কিন্তু সেম, এখান থেকে টিক মার্ক দিলে এন্টারের কাজটা হয়ে যাবে। তো দেন আমি আরেকটু বড় করে নিচ্ছি। দেখেন আপনার রেজলিউশন কিন্তু সেম অবস্থাতে আছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ফাটবে না আর কি। তো চাইলে দুটা কাজ তো বুঝতে পারছেন, যে রাস্টারাইজ ইমেজের কাজটা কি আর হচ্ছে যে স্মার্ট অবজেক্টের কাজটা কি, দুটা পার্থক্য তো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা বিষয়, স্মার্ট অবজেক্টের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটার থেকেও আরো গুরুত্বপূর্ণ, দুটোটাই গুরুত্বপূর্ণ কিন্তু এটা থেকে আরেকটু বেশি ইউজ করা হয় যেখানে, সেটা হচ্ছে আমরা যখন মক আপ ক্রিয়েট করবো, মক আপটাকে একটা হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা কেমন সেটা আমি হয়তো শেষের দিকে বলবো, জাস্ট একটু বলে দিই। মেকআপ হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ সরি মক আপটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেকআপের মতোই। যখন আমরা কোনো ডিজাইন ক্রিয়েট করবো, যখন এটাকে আমরা একটা মেকআপ দিব, ঠিক আছে, একটু সাজাবো, তখন দেখবেন ডিজাইনটা খুব সুন্দর হয়। যদি আমি একটু গুগলে সার্চ করি মকআপ, মকআপ ডিজাইন, যদিও আপনাদেরকে দেখাবো, দেখাতে পারি। আচ্ছা, এটা আপাতত দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে একটা একটা কার্ড ডিজাইন বা লোগো ডিজাইনের একটা প্রেজেন্টেশন করার জন্য। তো আপনি জি যে, স্যার। হ্যাঁ সবাইকে ক্লিয়ার দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি, একটু আচ্ছা স্লো। দেখেন, জি একটু স্যার, স্লো। দেখতেছি। আচ্ছা, আমার নেটে কি প্রবলেম করতেছে, একজন বলেন তো। না, সমস্যা নাই, তবে একটু স্লো আছে। আচ্ছা একটু স্লো আসতেছে। আচ্ছা আজকের মতো একটু ইয়ে করে নেন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে একটা মকআপ করা আছে, এটা হচ্ছে একটা লোগো। হ্যাঁ, এই লোগোটা হচ্ছে একটা মকআপ করে সে হচ্ছে একটা ডিজাইন, একটা শেড নামে যে একটা ইয়ে আছে, একটা ওয়েবসাইটে দিয়ে রাখছে। তো দেখেন এটা কি হলো, একটা হচ্ছে খুব সুন্দর করে একটা একটা ফোল্ডিং বিজনেস কার্ড বলতে পারেন, বা যে একটা ফোল্ডিং কাগজের উপরে একটা সেটআপ করে রাখছে। তো আপনি যখন ডিজাইন করবেন, তখন তো এই ডিজাইনটা ক্রিয়েট করে তারপর বসায় ক্লায়েন্টকে দেখাবেন না। এগুলো হচ্ছে রেডিমেড কিছু করা থাকে, আপনি চাইলে কিছু রেডিমেড করে এগুলাকে অনলাইনে বিক্রি করতে পারেন। অথবা আপনি চাইলে এগুলাকে আপনার কাজের জন্য আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি গুগল থেকে ডাউনলোড দিয়ে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, যেগুলো ফ্রিতে দেওয়া আছে।
তো এই যে মকআপটা তৈরি করছে, এই যে ডিজাইনটা কিন্তু যখন আপনার ফার্স্ট থেকে ডিজাইনটাকে এরকম ক্রিয়েট করা হইতো না, এটা ডিজাইনটা কেমন করা হইতো, এই ডিজাইনটা হচ্ছে মনে করেন শুধুমাত্র লোগোটা ক্রিয়েট করা হইতো, সেটা হচ্ছে কিসের মাধ্যমে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের মাধ্যমে ক্রিয়েট করলাম। তো এটাকে এরকম একটা কনভার্টার জাস্ট 2 ক্লিকে জাস্ট এখানে বসাই দিব, এটার কাজে হচ্ছে মকআপের কাজ। এই যে এই লোগোটা যে আপনার এখানে ঠিক সেম টাইম মাত্র 2 সেকেন্ডে যে এখানে রিপ্লেস হয়ে যাবে, ইনফিনিটি লোগোর জায়গায় যদি আমরা অন্য কোনো লোগো ইউজ করতে চান চাইলে এখানে বসাইতে পারবেন। এই যে বসানোটার জন্য যে কিছু ফাইলটা সেটিং করা, ফাইলের মধ্যে কিছু এডিটিং করা, এই যে এডিটিং করার মধ্যে যখন আপনি রাখবেন তখন হচ্ছে স্মার্ট অবজেক্টে কিছু ধরনের ফাইল রিজার্ভ করে রাখে, মনে করে রাখতে পারেন। মানে ফাইল কিছু সেটা রিজার্ভ করে রাখে, সেটা আমি যখন দেখাবো তখন হয়তো বুঝতে সুবিধা হবে, এখন হয়তো কঠিন লাগতেছে। তো যখন আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, এরকম অপশনটা চলে আসবে। তাহলে এখান থেকে ডিজাইনটা যখন আপনি ডিজাইনটা এখানে বসাই দিবেন, যখন আবার এখান থেকে ক্লোজ করে দিবেন, তখন এখানে ডিজাইনটা সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে স্মার্ট অবজেক্টের বিষয়, যেখানে কিছু ফরম্যাটিং বা ইফেক্ট বা ইডেট, হ্যাঁ, এখানে কিছু রিজার্ভ করে রাখে, চাইলে আপনি খুব সহজে এরকম একটা জায়গায় বসাইতে পারবেন। তো সেটা আমি শেষের দিক থেকে আরো ডিটেইলে বলবো, জাস্ট এতটুকু মাথায় রাখেন যে স্মার্ট অবজেক্ট দুইটা কাজ করে। একটা হচ্ছে কি, কোনো একটা ফাইল যখন আমরা এটা ছোট বড় করব, বা কোনো একটা অবজেক্ট বা কোনো একটা শেপ যখন আমরা ছোট বড় করব, তখন হচ্ছে ফাইলটাকে ফাটবে না বা ফেটে যাবে না। দেন হচ্ছে কিছু ফাইল, কিছু এডিটিং এটাকে রিজার্ভ করে রাখে, যখন আমরা চাবো এটাকে রিপ্লেস করে অন্য একটা ইমেজ এখানে বসাইতে পারবো। কথা কি বুঝতে পারছেন আমার? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, একেবারে কিন্তু ইজি একটা বিষয়, বেশি একটা কঠিন না। আচ্ছা, দেন হচ্ছে আমরা একটু দেখাবো যে এখান থেকে দুইটা টুলস আমরা দেখছি, দেন হচ্ছে পেস্ট টুলটা আসলে কি। আমি এগুলাকে অফ করে দিচ্ছি, নতুন করে একটা নিয়ে আসতেছে। আচ্ছা, এখান থেকে একটা পিকচার নিয়ে আসি, তাহলে বুঝাতে আমার সুবিধা হবে আপনাদের। কোয়ালিটি একটু হাই করে নেই। এটা হবে, সেটা দেখি, একটু সময় নিতেছে। ভাই একটা ক্যামেরাতে ছবি তুলে ওইটা এডিট করা শিখেছে। আচ্ছা, মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমি একটু ওপেন করে নিই, দেখে নিই। মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আমরা কপি করে নিলাম। আপনি কি শুনতেছেন আমাকে? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। এখন হচ্ছে দেখেন এই পেস্ট টুলের কাজটা আসলে কি, কিভাবে কাজ করে। তো এখান থেকে হচ্ছে পেস্ট টুল আমি ক্লিক করলাম, দেন হচ্ছে আমি হচ্ছে এই ইমেজটাকে হচ্ছে এতটুকু সিলেকশন করলাম, জাস্ট এটাকে হচ্ছে এই এতটুকু নিয়ে আসছি, কন্ট্রোল ডি দিলাম। দেখেন এখানে একটা অবজেক্ট ছিল, আমি যদি আরেকটু এডিট করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যদি এই অংশটুকু, একটু চলে আসছে, আমি একটু এই অংশটুকু বসাই দিলাম, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করে নিলাম। ঠিক আছে, দেখেন এখানে যে একটা অবজেক্ট ছিল সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। আমি যদি আরেকটু দেখেন, এখানে কিছু কিছু অবজেক্ট আছে যে বোঝা যাচ্ছে যে একটু একটা কিছু হয়েছিল এখানে। তো এখান থেকে হচ্ছে আমি কি করব, স্পট হিলিং বা হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারি। তো এখান থেকে জাস্ট একটু বড় করে নিই, দেন এখানে ক্লিক করে হচ্ছে এখানে কালারটা নিলাম, দেন হচ্ছে এখানে একটু পেস্ট করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে না, যেহেতু আমার এটা থেকে হচ্ছে না, তাহলে আমরা যেটা করতে পারি, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে এখান থেকে ক্লোন স্ট্যাম্প যে টুলসটা আছে, দেখেন একটা ইমেজে কিন্তু দুইটা টুলস আমি ইউজ করতেছে। দেন ক্লোন স্ট্যাম্প টুল, সেটা কাজ হচ্ছে সেম কাজ, এটার কাজটা যে কাজটা করে সেম কাজটা এটাই করে। তো যদি একটু ব্যতিক্রম তুমি কিছু কাজ আছে, আমি যদি এখান থেকে কপি করে এই কালারটা এখানে একটু পেস্ট করে দিই, দেখেন এখানে মোটামুটি স্মুথ হয়ে গেছে। আবার এখান থেকে কিবোর্ডের অলটাকে চেপে যদি আমি এখানে ক্লিক করি, দেন হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম,
দেন হচ্ছে এখানে দেখেন তো এখন কি বোঝা যাচ্ছে যে এখানে একটা কোনো একটা মানুষ ছিল? কথা বলেন না, ছিল না। এখন কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে দুইটা টুলস এর আমার কাজ করতে হয়েছে। দেখেন একটা ছবি যখন এডিটিং করবো তখন অনেক ধরনের টুলস আমাকে ইউজ করা লাগতে পারে। তো ফার্স্ট যেটা কাজ করলাম সেটা হচ্ছে কি, ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে প্যাচ টুলের মাধ্যমে হচ্ছে এই কতটুকু অবজেক্ট ছিল সেটা হচ্ছে আমি রিমুভ করে দিছি। কিভাবে রিমুভ করছে আমি যদি এটাতে দেখাই, একটু এটা বড় ইমেজ, একটু কষ্ট হবে। ফার্স্টে ধরি যে এই ইমেজটাকে, এটাকে আমি সিলেক্ট করলাম। জাস্ট মাউসে দেন হচ্ছে সিলেকশন, দেন হচ্ছে আমি এটাকে এইটুকু অংশ নিয়ে আসছি, দেন হচ্ছে আবার একটু অংশ কপি করে নিয়ে আসতেছি। জাস্ট এটা যাতে মিল রাখবেন, হ্যাঁ, তাহলে মিল রাখলে আপনার জন্য সুবিধা হবে। দেন হচ্ছে এডিটিং করতে এই অপশনটা দেখেন, কন্ট্রোল ডি, আমার কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। একেবারে ইজি একটা বিষয়, খুবই সহজ এবং স্মুথলি ভাবে হয়ে গেছে। এখানে আবার দ্বিতীয় যে কাজটা ছিল সেটা আমার প্রয়োজন লাগে না ইউজ করার জন্য। দেখেন এখান থেকে আমার কোনো একটা অবজেক্ট রিমুভ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। তো চাইলে এইভাবে আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। আরেকটু কাজ বাকি আছে, যদি এই দিক থেকে যদি মনে হয় আমার এই জায়গাটা একটু মনে হচ্ছে যে ছিল, একটু এখান থেকে নিলাম, কন্ট্রোল ডি, শেষ, কমপ্লিট। মোটামুটি কিন্তু আমার এটা হয়ে গেছে। তো কোনো ধরনের অবজেক্ট রিমুভ করার জন্য চাইলে আপনি এটা খুব সহজে নিয়ে আসতে পারেন, অথবা আপনি কোনো ধরনের অবজেক্ট যদি চান, এই যে এখানে কোনো একটা অবজেক্ট নিয়ে আসার জন্য চাইলে আপনি অন্য টুলস আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে যে এটা কন্টেন্ট অ্যাওয়ার টুল, সেটা হচ্ছে আপনার এখান থেকে দেওয়া দরকার নেই। যদি এটা ক্লিক করে আপনাদেরকে দেখাই, এটার কাজ হচ্ছে আপনি জাস্ট এই ইমেজ থেকে মুভ করে নিয়ে যাবেন, সময় লাগবে। আমি আবার দেখাবো এটাকে, কন্ট্রোল ডি, কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি। মনে করেন সাপোজ কোন একটা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, দেখেন এটা বলেই দিছি যেটা মুভ টুল, যে কন্টেন্ট অ্যাওয়ার। তো এটা হচ্ছে যে কমপ্লিটলি হচ্ছে কোন একটা ইমেজ যদি আপনি সিলেকশন করেন, সবাইকে মিউট করে ফেলেন প্লিজ। আচ্ছা, ওকে। কোন একটা ইমেজ যখন আমরা এটাকে কপি করে, মনে করেন যে একটা ইমেজ এখানে আছে, আমি চাচ্ছি হচ্ছে এটা এই জায়গায় আসবে এই ইমেজটা, এই জন্য আমাকে কি করা লাগবে? এই জন্য আমাকে যে টুলসটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। দেখেন এই এতটুকু আমি অংশ সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমার এই অপশনটা হচ্ছে এখানে চলে আসবে। সাপোজ মনে করেন জাস্ট আমি জাস্ট এখানে এসে ছেড়ে দিলাম, একটু সময় লাগবে। দেখেন এটা হচ্ছে অটোমেটিক ফিল করে দিচ্ছে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। দেখেন এখানে যে বিষয়টা হয়েছে, একটু বিষয় হয়েছে, সেটা হচ্ছে কি আমি যে একটু বেশি করে ধরে নিছি, কন্ট্রোল ডি দিচ্ছে, একটু বেশি করে রিমুভ করে নিছি, সেজন্য এমন আসতেছে। আপনারা যখন কাজ করবেন তখন হচ্ছে চাইলে কোনো একটা পেন টুল দিয়ে সিলেকশন করে নিতে পারেন, অথবা অন্য কোনো সিলেকশন দিয়ে সিলেকশন করতে পারেন। তো একেবারে যতটুকু সিলেকশন দরকার আছে ঠিক ততটুকুই হচ্ছে আপনার এইভাবে কপি করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে এটা স্মুথলি, হ্যাঁ, কপি হয়ে চলে আসবে। আমি যদি একটু বেশি করে নিয়ে আসছি আপনার দেখার সুবিধার্থে, সেজন্য এটা এমন দেখাচ্ছে আর কি। যদি আপনাদের একবার চেক করে দেখাই, দেখি কেমন হয়। তো ঝুম দিলাম, যতটুকু ঝুম লাগে একটু ঝুম দিবেন আপনারা। ওকে, এতটুকু সিলেকশন হয়ে গেল। দেন হচ্ছে আমার এটা হচ্ছে এই এতটুকু অপশন লাগবে, একটু সময় লাগবে। দেন হচ্ছে কন্ট্রোল ডি, তবুও কিছু অংশ বাকি রয়ে গেছে, এই অংশটুকু আমি কিভাবে রিমুভ করতে পারি সেটা হচ্ছে পেস্টলের মধ্যে রিমুভ করতে পারি। তো সেটাকে আমি সিলেকশন করব, দেন হচ্ছে একটু আকাশের দিকে নিয়ে যাবো। ওকে, হচ্ছে আবার কন্ট্রোল ডি। এখন যদি না হয় সেক্ষেত্রে আপনি কন্টেন্ট যে টুলসটা আছে, ক্লোন স্টেম টুলটা আছে, সেটাতে আপনি সিলেক্ট করে এখান থেকে কালার গুলো নিয়ে আসতে পারেন। ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। দেন হচ্ছে এখান থেকে একটু কাজ বাকি আছে। ওকে, মোটামুটি আমার এটা হয়ে গেছে। এখানে যেটা করা লাগবে আরেকটু স্মুথলি করার জন্য, সেটা আপনি চাইলে এটা দিয়ে আপনি চাইলে একটু ছোট করে এখানে কালারটা কপি করে, আচ্ছা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেন হচ্ছে এই কালারটা আমার এই জায়গায় দরকার, আমি হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, মোটামুটি এই সেটটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেন হচ্ছে আমার এই সেটটা করা লাগবে। মোটামুটি আমার এই দিকটা কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে কালার হচ্ছে একটু ম্যাচিং করার জন্য আমি এটা নিয়ে আসছি। দেন আমার কিন্তু এতটুকু জায়গা মোটামুটি হয়ে গেছে, একটা শেপ বাকি আছে, অতটুকু বাকি আছে হচ্ছে এতটুকু অংশ। চাইলে আপনারা জাস্ট যতটুকু প্রয়োজন আছে জাস্ট এখানে ক্লিক করে জাস্ট এতটুকু অংশ আমি নিয়ে আসতেছি। জাস্ট ক্লিক করতেছি, কিন্তু আমি কিন্তু অনেক ক্লিক করতেছি, হিউজ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় কি, যখন আমি এখানে ক্লিক করতেছি ঠিক বাম পাশে দেখবেন একটা প্লাস চিহ্ন আছে।
এটা ফার্স্ট হচ্ছে যে আমি এখান থেকে কপি করতেছি, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটাও মুভ 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 হচ্ছে। হ্যাঁ, তো এটার কাজটাই হচ্ছে যে এটা আমার এটা যতটুকু দূরত্ব এটা আমার এটা ব্রাশ টুলটা নিয়ে যাব, ঠিক ততটুকু দূরত্বে কিন্তু এই প্লাস পয়েন্টটা কিন্তু যে এটাও কিন্তু মুভ হবে অটোমেটিক্যালি। তো এটা হচ্ছে এটার বিষয়। আপনি যখন এই যে এই টুলসটা ইউজ করবেন, স্পট হিলিং ব্রাশ টুল, দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু জায়গায় থেকে যাচ্ছে। এই কিন্তু এই দুইটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুইটা পার্থক্য। কি পার্থক্য? যখন স্পট হিলিং ব্রাশ টুল যখন ইউজ করবেন তখন শুধুমাত্র এই কালারটা থেকে হচ্ছে আপনি যে কোনো জায়গায় এই কালারটা ইউজ করতে পারবেন, এটার বিষয় হচ্ছে এটা। আর যখন ক্লোন স্ট্যাম্প টুলসটা ইউজ করবেন তখন হচ্ছে যে এখান থেকে কালার যখন কপি করবেন, এখানে ক্লিক করলাম, সেম এখান থেকে কপি করবে, তখন আবার একটা দূরত্ব চলে যাব, তখন এই ব্রাশ টুলের দূরত্বের সাথে সাথে এই প্লাস পয়েন্টের মার্কটা এটাও কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে। এটাই হচ্ছে দুটার মধ্যে একটু মেজর যে পার্থক্যটা, এটাই হচ্ছে এটা পার্থক্য। বুঝতে পারছেন এতটুকু, যতটুকু কথা বলছি এতটুকু নিয়ে? হ্যাঁ ভাই। আচ্ছা, একেবারে ইজি না বলেন তো ফটোশপের টুলস গুলো? পারলে তো অবশ্যই easy। হ্যাঁ, পারলে না, প্র্যাকটিস করলে অবশ্যই আপনাদের কাছে আরো ইজি হবে। ঠিক আছে, আরেকটু প্র্যাকটিস করতে হবে, আপনাদের কাজ মোটামুটি কিন্তু হচ্ছে, আরো প্র্যাকটিস করতে হবে। এখন মোটামুটি কিন্তু আমাদের টুলস কটা জানা হয়ে গেল, এখান থেকে মোটামুটি 4টা টুলস আমাদের শিখে ফেললাম। ব্রাশ টুল থেকে একটা টুলস, বাকি টুলস আমাদের কোনো প্রয়োজন নাই, চাইলে আমরা পেন্সিল নিয়ে একটু আঁকাআঁকি করতে পারি, জাস্ট ব্রাশ টুলের মতোই কাজ করে। কিন্তু আমাদের ব্রাশ টুলটা খুব প্রয়োজন আছে, এটা আমাদের কাজ কিন্তু হিউজ, শুধুমাত্র ব্রাশ টুলের কাজের ক্ষেত্রে না, মাস্কিং এর ক্ষেত্রেও এটা ব্রাশ টুলের প্রয়োজন আছে, মানে অনেক ক্ষেত্রে ব্রাশ টুলের প্রয়োজন আছে, সেটা আমরা দেখাবো যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ঠিক আছে, তো এতটুকু হচ্ছে বিষয় আজকে। দেন হচ্ছে আমরা একটু কালার নিয়ে কথা বলি। কালার হচ্ছে এখানে দুইটা কালার দেওয়া যায়, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, একটা হচ্ছে পেইন্ট বাকেট কালার। তো আমরা গত ক্লাসে একটু আলোচনা করছিলাম, তো আজকে একটু আলোচনা করি। এখানে কিন্তু আপনার চিত্র দিয়ে বলেই দিছে যে একটা হচ্ছে একটা একটা বালতি টাইপের, হ্যাঁ একটা বাকেট টাইপের, হ্যাঁ যেটি বলেন, এখানে কিন্তু রং পড়তেছে, ড্রপ হচ্ছে, হ্যাঁ এটাই দেখাচ্ছে। তো এটাই হচ্ছে খুব ইজি ওয়েতে আপনি বুঝতে পারবেন যে এটার কাজ হচ্ছে যে কোনো ধরনের একটা রং ফিল করা বা ইনপুট করা, এটার কাজ হচ্ছে এটা, মানে রং দিবে আর কি। কারণ কিভাবে দিবে, যখন এটাতে সিলেক্ট করে, যখন আমি এটাতে সিলেক্ট করলাম, দেখেন এই কালারটা যতটুকু জায়গায় পাইছে সে মেজর, সেই জায়গায় হচ্ছে কালারটা দেওয়ার চেষ্টা করছে। এখানে আরেকটা বিষয়, আজকে আলোচনা করবো না এটা নিয়ে, জাস্ট এতটুকু, এখানে কিছু বিষয় আছে, এটা আমি এখন বলবো না, একটু কঠিন মনে হবে। তো যখন আমরা এখানে কালারটা দেওয়ার চেষ্টা করতেছি তখন কিন্তু সে অন্যান্য যে লেয়ার গুলো আছে সেই লেয়ার গুলোর মধ্যে কিন্তু কালার সে ইনপুট দিতেছে না বা কালার দিচ্ছে না। সে কালার গুলো কোথায় দিচ্ছে? ফার্স্টে যে ইমেজটা ছিল, যেটা আমার সিলেক্ট অবস্থায় ছিল, সেখানেই কিন্তু আমার কালার এখানে দিচ্ছে। এটা হচ্ছে একটা বিষয়, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা যেটা যে ভুলটা করবেন আমি যতটুকু মনে হয়, সেটা হচ্ছে আপনারা কাজ করবেন হচ্ছে মনে করেন যে এই ফটোর মধ্যে, তখন আপনারা অন্য ফটোতে কালার এডিট করার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যাবে কি আপনি কাজ করতেছেন হচ্ছে কোনটাতে, এই ছবিটাতে মনে করেন, সাপোজ আপনি সিলেক্ট করার আছে আছে হচ্ছে এই ছবিতে মনে করেন, আপনার এটা ফার্স্ট লেয়ার, তো আপনি বারবার চেষ্টা করতেছেন হয়তো এটাকে কি করবেন, পেস্ট টুলের মাধ্যমে রিমুভ করবেন। দেখেন এতটুকু সিলেক্ট করলাম, দেখেন এখানে কিন্তু আপনার পেস্ট হইতেছে না, আপনি বারবার ট্রাই করতেছেন, কেন হইতেছে না? আপনার সিলেক্ট কিন্তু এইটা আছে। আমি যে এটাকে বাকিগুলো রিমুভ করে দিই, দেখেন বাকি অংশ কিগুলো কি হয়েছে, আমি যখন কাজ করছি তখন কিন্তু আমার এই ছবিতে কাজ হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আমি এটাকে কন্ট্রোল জেড ব্যাকে চলে আসছি। তো এটা করা যাবে না, আমরা যখন কাজ করব তখন অবশ্যই যে টুলসে কাজ করব তখন ওই যে লেয়ারে কাজ করব সেই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় থাকা লাগবে, এবং অবশ্যই আপনাকে এনশিওর হইতে হবে যে আপনি কোন লেয়ারে সিলেক্ট অবস্থায় আছেন। আপনি যদি কোনো ক্রপ ভুলক্রমে যদি কোনো একটা লেয়ারের উপরে অনেকগুলো কাজ করে ফেলেন, হ্যাঁ যদিও আপনার প্রয়োজন ছিল না ওই লেয়ারে কাজ করার জন্য, যদি আপনি করে ফেলেন তাহলে কি হবে? আপনাকে পুনরায় আবার নতুন করে কাজটা করা লাগবে। এটা থেকে রিকভার কোনো ওয়ে নাই, শুধুমাত্র আন্ডু করা ছাড়া। আন্ডু যতটুকু করা যায় সর্বোচ্চ 10 থেকে 12 বার হয়তো করা যায়, এর থেকে বেশি করা যায় না। তো সো এটা থেকে মাথায় রাখা লাগবে, আপনি যদি বেশিক্ষণ এডিট করে ফেলেন বা ইফেক্ট দিয়ে ফেলেন তাহলে এটা করা যাবে না। তো অবশ্যই এই লেয়ার ম্যানেজমেন্ট, লেয়ার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখা লাগবে। কথা কি বুঝতে পারছেন আমার? আচ্ছা, ওখান থেকে ডিলিট করবো কিভাবে? ধরেন আমি 2 নাম্বার টুলসটা ডিলিট করবো, 2 নাম্বার লেভেল। আচ্ছা, হ্যাঁ লেভেল বলতে কি লেয়ার বুঝাচ্ছেন? হ্যাঁ, ইয়েস ইয়েস। আচ্ছা ওকে। তো মনে করেন সাপোজ আমার এই লেয়ারটা ডিলিট করা লাগবে, আমি জাস্ট কিবোর্ড থেকে ডিলিট কি চাপ দিলে আমার ডিলিট হয়ে যাবে একটা আচ্ছা অপশন। দেন হচ্ছে আরেকটা অপশন হচ্ছে, যদি মনে করেন যে আপনি সিলেকশন করে রাখছেন এতটুকু অংশ, আপনি এতটুকু অংশ সিলেক্ট ডিলিট করবেন। দেখেন এতটুকু অংশ আমি ডিলিট কি চাপ দিচ্ছি, দেখেন এতটুকু ইমেজের এতটুকু অংশ আমার ডিলিট হয়ে যাচ্ছে। এই ইমেজের এতটুকু অংশ ডিলিট হয়ে গেছে, কিন্তু ভিতর দিয়ে কি হচ্ছে, এই যে ভিতরে যে অংশ ছবিটা সেটা চলে আসছে, একটা ওয়ে।
দেন যদি মনে করেন যে না আমার এই যে এখানে একটা অপশন আছে, ডিলিট অপশন আছে, আপনি চাইলে এখানে ক্লিক করে এটা সিলেক্ট অবস্থায় এখানে ধরে ক্লিক করে ডিলিট করলেই দেন হচ্ছে এরকম একটা ডায়লগ বক্স আসবে, দেন হচ্ছে ইয়েস ক্লিক করবেন, আমার হচ্ছে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, ডিলিট নিয়ে নতুন করুন, লেয়ার ক্রিয়েট করা নিয়ে আর আশা করি আর কোনো কারো কোনো প্রশ্ন নাই। দেন হচ্ছে আমি যদি একটু এখান থেকে একটু আলোচনা করি, এই যে একটা অপশন, শেষের একটা অপশন আছে যেটা হচ্ছে রেড আই টুল। তো এটা আসলে কাজ কি? এটা কাজ হচ্ছে একেবারে একটা সিম্পল কাজ। যখন আমরা রাতের বেলায় ক্যামেরা দিয়ে ছবি তুলি তখন দেখা যায় কি অনেক সময় চোখের অংশ একটু লাল চলে আসে। এমন হয়েছে কার কার বলেন তো? ভাই লেন্সের মতো লাগে কিছুটা। হ্যাঁ, লেন্সের মতো লাগে। তো এটা এটা কার কার হয়েছে? মোটামুটি অনেকেরই এটা ফেস করতে হয়েছে। আমি যে রেড আই লিখে সার্চ করি, দেখে আসে কিনা। জি স্যার। মোটামুটি চলে আসছে। রেড আই বলতে অন্য টাইপের চলে আসছে। ফ্লাশ লিখে মোটামুটি এটা ধরা যেতে পারে। এটা মূলত ইডিট করা মনে হয়। আচ্ছা, কন্ট্রোল ভি। মনে করেন যে এরকম একটা ইমেজ যখন থাকবে তখন আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে জাস্ট, মনে হয় না এটাতে কাজ করবে, যদি আমি একটু দেখে দেখে একটু চেক করতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করবো, রেড আই বাটনে ক্লিক করব, দেন হচ্ছে একটা এখানে বিষয়, আপনি যে লেভেল 5 নিলেন এটা কিভাবে নিলেন এটা একটু। আচ্ছা, আমি এতক্ষণ এই প্রশ্নটা এটা উচিত হয় নাই, এটা ফার্স্টে বলা দরকার ছিল যে এখানে অনেকগুলো চলে আসছিল আর এখানে কিভাবে হ্যাঁ আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এটার কাজে হচ্ছে যখন আমি ছবিটা নিয়ে আসতেছি এটা অটোমেটিকলি একটা লেয়ার ক্রিয়েট করে এটা পেস্ট করতেছে। বুঝতে পারছেন কিভাবে? আমি হচ্ছে এখান থেকে কি করলাম, ছবিটাকে কপি করে নিয়ে আসছি, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করতেছি, দুইটা ইমেজ এখানে পেস্ট হয়েছে। যখন আমার ইমেজ গুলো কপি হয়ে পেস্ট হচ্ছে তখন নতুন করে একটা লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে দেন হচ্ছে ছবিটা পেস্ট করতেছে। এটা হচ্ছে একটা বিষয়। তো আপনি চাইলে এই ছবিটাকে অন্যভাবে নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে কিভাবে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি ইলাস্ট্রেটর আপনাদের দেখাইছি, ফটোশপে কিন্তু সেম, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে সেভ এজ ইমেজ, দেন হচ্ছে ডেস্কটপ, দেন হচ্ছে সেভ। আমি হচ্ছে ইমেজটাকে সেভ করে ফেলছি কোথায়, এই যে ডেস্কটপের এই ফাইলটা হচ্ছে আমার এই ইমেজটা। আমি একটু মন করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ইমেজ। দেন হচ্ছে এই ছবিটা আমি কোথায় ইউজ করবো, ফটোশপ ওপেন করবো। চাইলে আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে ফটোশপ, দেন হচ্ছে এই জায়গায় ছেড়ে দিলাম। যদি আমার এটা ওপেন হচ্ছে না, আমি ফাইল থেকে হচ্ছে প্লেস, কিছু কিছু অপশন হচ্ছে আপনার এখানে ওপেন হবে না, প্রবলেম করে। ঠিক আছে, এই প্রবলেমটা এটাতে করছে, যেহেতু কিছু কিছু ফরম্যাট এখানে সাপোর্ট করে না। তো সেজন্য আপনি চাইলে খুব সহজে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন, বা এখান থেকে যখন প্লেস করে নিয়ে আসবেন তখন কিন্তু এরকম একটা লেয়ার ক্রিয়েট হবে। বুঝতে পারছেন? জাস্ট একই অপশন, জাস্ট প্লেস ক্লিক করলে এখানে চলে আসবে। যেগুলো অপশন আসবে না এগুলো হচ্ছে ফরম্যাট এখানে ফটোশপে সাপোর্ট করে না, বিধায় এটা আসে না। তো যদি কোনো ক্লায়েন্ট আপনাদের কোনো কারণবশত কোনো ছবি ফরম্যাট দেয়, চাইলে আপনারা এখানে ফটোশপে ফরম্যাটে নিয়ে আসতে পারেন, কপি করে, ডিরেক্টলি কপি করে, অথবা এই ছবিটাকে যদি প্রয়োজন হয়, যদি ওপেন করার পসিবল থাকে, সেটা হচ্ছে ওপেন করবেন কিভাবে, ওপেন উইথ পেইন্ট। মনে করেন কোনো কারণবশত ছবিটা ওপেন হচ্ছে না, হ্যাঁ এটা হয়, প্রায় সময় হয়, ক্লায়েন্টের ছবি দিচ্ছে সেটা হচ্ছে আপনার ফটোশপে সাপোর্ট করতেছে না, তখন কি করা লাগবে? তখন এই যে পেইন্ট যে অপশন উইন্ডোজে যে বাই ডিফল্ট যে ইয়াটা সফটওয়্যারটা আছে সেটাতে ওপেন করবেন, দেন হচ্ছে ফাইল থেকে হচ্ছে সেভ এস, দেন হচ্ছে ডেস্কটপ, দেন হচ্ছে এখান থেকে আমরা কি করব, যে পেজে যে ফরম্যাটটা আছে এটা সেভ করব, দেন হচ্ছে সেভ। আচ্ছা, আমার এই ফাইলটা মেবি সেভ হয়েছে, আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এবার দেখেন মোটামুটি আশা করি ওপেন হবে। হয়েছে? হ্যাঁ হয়েছে, দেখছেন একই ফাইল, কিন্তু ডিরেক্টলি ওপেন হয় নাই, কারণ হচ্ছে এটা ফরম্যাটটা সাপোর্ট করে নাই, সেজন্য এটা ওপেন হয় নাই। তো আপনাকে ফরম্যাট চেঞ্জ করা লাগবে। তো ফরম্যাট চেঞ্জ করার জন্য এটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে মাইক্রোসফট পেইন্ট সফটওয়্যারটা ইউজ করতে পারেন, অথবা স্ক্রিনশট নিয়ে আসতে পারেন। স্ক্রিনশট না নেওয়াটাই উত্তম, কারণ স্ক্রিনশট অনেক সময় ঘোলাটে চলে আসে। তো এটাই হচ্ছে ভালো হবে আপনাদের জন্য আর কি। তো এটা হচ্ছে বিষয়। তো যখন আপনাদের বেশিরভাগই প্রায় সময় দেখবেন যে ক্লায়েন্ট আপনাদেরকে ফটো দিচ্ছে, সে ফটো সাপোর্ট করতেছে না, তখন আপনি এটা করা লাগবে। অথবা ফটো ক্লায়েন্ট গুগল থেকে কপি করতে বলছে, সেটাও কাজ করতেছে না, চাইলে এভাবে ইউজ করতে পারেন। আচ্ছা, চলে আসি হচ্ছে এখন এখন যখন আমরা প্লেস করে কোনো একটা প্লেস করে যখন একটা ছবি নিয়ে আসবো, তখন দেখবেন এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট অটোমেটিকলি হয়ে যাবে, তখন এটাকে রাস্টারাইজ করে নিতে হবে। আচ্ছা, এখন আমাকে যদি কোনো একটা ছবি এডিট করতে চাই, দেখেন আমাকে কি বলে, দেখেন এখানে কিন্তু আমার আইকনটা আসতেছে না,
একটা নান কালারের মতো নান একটা আইকন আসতেছে। কেন আসতেছে? কারণ আমরা কোনো স্মার্ট অবজেক্টের উপরে কোনো ধরনের বাই ডিফল্ট কোনো মানে বেসিক্যালি হচ্ছে কোনো ধরনের ইফেক্ট দিতে পারবো না। বুঝতে পারছেন? মানে ইফেক্ট বলতে কোনো কয়েকটা যে মেজর কয়েকটা এডিটিং ছাড়া বাকিগুলো এডিট করা যাবে না। তো সেজন্য আমাকে যেটা করা লাগবে, আমাকে এটাকে রাস্টারে কনভার্ট করা লাগবে। তো কোন একটা স্মার্ট অবজেক্টকে রাস্টারে কনভার্ট করতে হলে আমাকে কি করা লাগবে? দেন হচ্ছে রাইট বাটন, এখানে জাস্ট লেয়ার উপর রাইট বাটন ক্লিক করতে হবে। দেন হচ্ছে এই দেখেন রাস্টারাইজ লেয়ার, কি লেখা আছে? রাস্টারাইজ লেয়ারে ক্লিক করতে হবে। যদি আমি এখানে ক্লিক করি, সাথে সাথে হচ্ছে রাস্টারে কনভার্ট হয়ে যাবে। দেখেন এখন কিন্তু এটা আইকনটা দেখেন আপনি এডিটেবল হয়ে গেছে। জাস্ট এতটুকু আমি অংশটা একটু সিলেক্ট করে দেখাই। আচ্ছা হচ্ছে না, আমি একটু ডার্ক অ্যামাউন্ট একটু বাড়াই নিই, দেখি বাড়াই নেবো না একটু কমাই নেব, এটাকে বাড়াই নিয়েছি, এটা বাড়াই নি। হ্যাঁ, দেখি কি হয়, একটু চেক করে নেবেন যখন যেটা একটু বেশি মনে হয়। বেশি হয়ে যাচ্ছে, একটু কমাই দিচ্ছি, যদি সাইজটা বাড়াই দিই, ইমেজ গুলো হইতে কষ্ট হয়। হ্যাঁ, কয়েকবার ট্রাই করলে মোটামুটি হয়ে যাবে আর কি। মোটামুটি নষ্ট হয়ে গেছে এটা, একটু প্র্যাকটিস করবেন, সব ইমেজ হয় না, যেগুলো এডিটিং করা থাকে সেগুলো হয় না। আমার যতটুকু মনে হয় এডিটিং করা, যে অরিজিনাল যেটা ফ্লাশ থাকে সেটা অটোমেটিকলি হয়ে যায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। আর গুগল থেকে আরো একটা পিকচার নিয়ে একটা ট্রাই করতে পারেন, এটা মোটামুটি হতে পারে। পিকচারের কোয়ালিটি খুবই বাজে, এটাও একেবারে, যদিও ক্লায়েন্ট এরকম একটা পিকচার দিবে না, তবু আমি একটু ট্রাই করতে পারি। কন্ট্রোল ভি, এবার একটু ট্রাই করে দেখি। মোটামুটি এটা কিন্তু খুব পারফেক্টলি হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো যেগুলো এডিটিং করা থাকে আইগুলো, সেগুলো হইতে একটু প্রবলেম হয়। ভাই যখন এই টুলসে ব্যবহার করবো তখন কি চোখের ক্ষেত্রেই ধরবে, অন্য হ্যাঁ, কোথাও? এটা শুধু ক্ষেত্রে এটা অটোমেটিকলি ডিটেক্ট করে নেয়। আপনি তো সিলেক্ট করে দিতেছেন যে এতটুকু অংশ হচ্ছে আমার ধরবে, দেখতেছেন? এতটুকু অংশ ধরবে, সিলেক্ট এতটুকুর করতেছে কিন্তু মধ্যে। সিলেক্টটা ওই চোখের মনিটর বাইরেও তো আছে। হ্যাঁ, বাইরে আছে কিন্তু এটা সেটা কালো অংশটার মধ্যে সেটা ইফেক্ট করবে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? বুঝতে পারছি। সেটা ফটোশপ অটোমেটিকলি ডিটেক্ট করে নেয় আর কি। মোটামুটি আজকে আমরা গত ক্লাসে কিন্তু এই কয়েকটা টুলস নিয়ে আমরা আলোচনা করছি, ক্রপ টুল এবং হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। দেন হচ্ছে আজকে যে আলোচনা করলাম, এখন হচ্ছে 5টা টুল এখানে আলোচনা করছি আজকে। এখান থেকে ব্রাশ টুল নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা ক্রিয়েট করতে পারেন খুব ইজি ওয়েতে, খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আপনারা চাইলে কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারেন যে এইগুলো ডিজাইনগুলো আসলে কেমন হয়। আমি চাচ্ছি যে আপনারা নিত্য নতুন কিছু ডিজাইন আমাকে উপহার দেন গ্রুপের মাধ্যমে, তাহলে হচ্ছে আমি জাস্ট টুলস গুলো আপাতত দেখাচ্ছি। যখন আমরা প্রজেক্টে চলে যাব তখন হয়তো আপনাদের একটু কঠিন লাগতে পারে। তো মোটামুটি কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি। যখন আমরা ফটো ম্যানিপুলেশনে যাব আপনাদেরকে একটু দেখাই। যখন আপনাদের এরকম ডিজাইন নিয়ে আপনাদের একটা দেখাবো তখন হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি যদি ফার্স্টে যদি এখানে চলে যাই আপনাদের বুঝতে একটু কঠিন হবে যে এটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে, এটা কিভাবে আনা হয়েছে। তো ফার্স্টে কিন্তু কপি পেস্ট দেখানো হয়েছে, কিভাবে ক্লিপিং মাস্ক আপনাদেরকে দেখানো হয় নাই, আজকে দেখানো হবে। তো এই যে কাটাকাটি গুলা, রিসার্চ করা, এইগুলা কিন্তু আপনাদের মোটামুটি কিন্তু দেখানো হইতেছে। যখন আমি ক্লাস একবারে প্রজেক্ট আকৃতি যাব তখন কিন্তু আপনাদের এই কাজগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? সো আপনারা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করা লাগবে। যদি ভেবে থাকেন যে এতটুকু কাজের মধ্যে ফটোশপ সীমাবদ্ধ, আসলে এটা রং কনসেপ্ট। আমি জাস্ট বেসিক টুল গুলো দেখাচ্ছি, দেন বেসিক টুলস মোটামুটি শেষ হলে আপনাদেরকে মক আপ বা ম্যানিপুলেশন যেগুলো আছে ফটো এডিটিং সেগুলোতে নিয়ে যাব। কথা কি বুঝতে পারছেন আপনাদের? এরকম ছবি চাইলে আপনারা কয়েকটা ছবি এরকম অনলাইন থেকে নিয়ে আপনি এডিট করে আমাকে দেখাতে পারেন। তো আরেকটা বিষয়, আমরা কি করছিলাম, ইলাস্ট্রেটরে একটা ক্লিপিং মাস্ক করছিলাম, তাই না? মনে আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, করছিল। মনে আছে। আচ্ছা, ক্লিপিং মাস্কটা আপনাদেরকে দেখাই। আমি যদি একটু কিভাবে করা লাগে, একটু পার্থক্য জাস্ট আমি দেখাই দিচ্ছি, একেবারে ইজি। আমি এটা
ইমেজ নিলাম এখান থেকে। তো গত ক্লাসে কিন্তু আপনাদের কপি করা দেখাইছি, কাট করা দেখাইছি, আজকে হচ্ছে ক্লিপিং মাস্ক কিভাবে করা লাগে। তো ক্লিপিং মাস্কের ক্ষেত্রে কিন্তু ইয়ে করা যায় না, কি করা যায় না, ডিলিট হয় না বাকি অংশটুকু, শুধুমাত্র মাস্কিং করে রাখে। তো এখানে মাস্কিং হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে ক্লিপিং মাস্কিং টাইপের হয়, আর একটা হচ্ছে এই যে ক্লিপিং মাস্ক, একটা হচ্ছে শুধুমাত্র মাস্ক। মাস্ক সেটা আমি দেখাই দেবো একটু পরে। তো আমি একটা নতুন করে একটা শেপ ক্রিয়েট করে নিই। আচ্ছা, এখান থেকে হচ্ছে একটা একটা সিলেকশন করলাম, মনে করেন যে এতটুকু অংশ অংশ দরকার, এতটুকু হচ্ছে আমি কি করব, কালার দেব। নতুন করে একটা শেপ, একটা লেয়ার ক্রিয়েট করা লাগবে। আমি হচ্ছে যে এখানে হচ্ছে ফিল কালার এটা দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে নতুন লেয়ারে, কন্ট্রোল ডি আমি ছেড়ে দিলাম। দেন হচ্ছে এই লেয়ারটা হচ্ছে আমি নিচে নিচে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটা ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন আমার কিন্তু অটোমেটিক এটার সাথে ভিতর ইয়ে হয়ে গেছে। আপনি চাইলে এটাকে রিমুভ এদিকে এদিক সেদিক করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার যতটুকু মনে হয়। আবার চাইলে রিসাইজ করতে পারেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু রিসাইজ করতে পারেন আপনার মতো করে। তো এটা হচ্ছে ক্লিপিং মাস্ক, অ্যাজ লাইক ইলাস্ট্রেটরের মতো। ইলাস্ট্রেটর কি করছিলাম, এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট ক্লিপিং মাস্ক করে ফেলছে। এখানে যেটা করা লাগে ক্লিপিং মাস্কের ক্ষেত্রে, জাস্ট এখানে ক্লিক করে কাজ করা লাগবে। দেখেন এটা কিভাবে ফার্স্টে করছে, আমি আবার দেখাই, সবাই একটু মনোযোগ দেন, আমি আবার দেখাই দিচ্ছি। তো ফার্স্টে যেটা করা লাগবে সেটা হচ্ছে নতুন করে একটা শেপ ক্রিয়েট করা লাগবে, বৃত্ত। দেন হচ্ছে যে ইমেজটা ক্লিপিং মাস্ক করবেন সেটা হচ্ছে উপরে নিয়ে আসতে হবে। দেন আমি এটাকে উপরে নিয়ে আসছি। দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটা অপশন চলে আসবে, দেখেন অটোমেটিকলি কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। চাইলে আপনি যেহেতু আমার এটা সিলেক্ট করা আছে, আপনি চাইলে এটাকে এদিক সেদিক করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বিষয়। চাইলে এখন দেখেন আপনি যে নতুন করে একটা একটা নতুন করে একটা ডিজাইন ক্রিয়েট করেন, সেটা আমি একটা কালার দিয়ে আপাতত মনে করেন শেপ ক্রিয়েট করছি মনে করেন। তো সেক্ষেত্রে যদি আপনি এখানে সিলেক্ট করেন, দেখেন এখানে সিলেক্ট করলে এখানে চলে আসছে। আমি যদি এটাকে ব্যাকে পাঠিয়ে দিই, সরি, এখানে নিয়ে আসছে, দেখেন এখানে সিলেক্ট করলে কিন্তু এটাতে চলে আসছে। তো অনেক সময় দেখা যায় যে এটাতে সিলেক্ট করলে এটা সিলেক্ট হচ্ছে না। তো আপনাকে যেটা করা লাগবে, গ্রুপ ম্যানেজমেন্ট করা লাগবে। কথা বুঝতে পারছেন কিভাবে করা লাগবে, সেটাতে গ্রুপ ক্রিয়েট করে রাখা লাগবে। তো গ্রুপ কেন ক্রিয়েট করব, যাতে আমার এই অবজেক্টটা হঠাৎ করে রিমুভ এদিক সেদিক হয়ে না যায়, বা কোনো একটা অবজেক্ট মাঝখানে চলে না আসে। দেখেন আমি যে হঠাৎ করে চলে আসছে, ঠিক আছে, দেখা যাচ্ছে না যদিও, হ্যাঁ, হঠাৎ করে যদি চলে না আসে তাহলে আমাকে কি করা লাগবে, আমাকে গ্রুপ ম্যানেজমেন্ট করে রাখা লাগবে। তো আমার এটা একটা ছবি মাস্কিং করে রাখছে, আমি জাস্ট শিফট ক্লিক করে নিচের লেয়ারটা সিলেক্ট করলাম। তো চাইলে আপনি কন্ট্রোল একটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল সিলেক্ট করে উপরেরটা, দুইটা আমার লেয়ার সিলেক্ট হলো, রাইট বাটন ক্লিক করে তাহলে এখান থেকে গ্রুপ ক্রিয়েট করতে পারেন। গ্রুপ কোথায়, আচ্ছা গ্রুপ ফ্রম লেয়ার, এখানে ক্লিক করি। দেন হচ্ছে গ্রুপের নাম চাইলে দিতে পারবেন। দেন হচ্ছে ওকে, আমার একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। সেটা হচ্ছে এটা একটা গ্রুপে আন্ডারে কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে গ্রুপ করে রাখা। অথবা আপনি চাইলে কন্ট্রোল দুটা সিলেক্ট করার পর কন্ট্রোল জি, ডিরেক্টলি গ্রুপ হয়ে গেছে। আপনি চাইলে এটাকে রিনেম করে রাখতে পারেন। এখানে ডাবল ক্লিক করলাম, দেন হচ্ছে কি লিখতে পারি, এটা হচ্ছে মনে করেন যে ফটো লিখলাম আপাতত, জাস্ট ফটো, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লিপিং মাস্কিং করে আমি একটা গ্রুপ করে সেখানে হচ্ছে ছবিটা রাখছি, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্রুপ গ্রুপ করার বিষয়। আমরা যদিও ইলাস্ট্রেটর গ্রুপ করার বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানছি, কিন্তু এখানেও কিন্তু এখানে গ্রুপের বিষয়, লেয়ার ম্যানেজমেন্টের বিষয় আরো গুরুত্বপূর্ণ বিষয়, আরো গুরুত্বপূর্ণ। তো এই জন্য এগুলা কিন্তু খুব মনোযোগ সহকারে কাজ করা লাগবে, দেখা লাগবে, বোঝা লাগবে। আমাদের এই যে লেয়ার এতটুকু অংশ কিন্তু অনেক হিউজ কাজ আছে, বুঝতে পারছেন? সেটা আমরা আগামী ক্লাসে আর আলোচনা করবো, একটু একটু করে আগাবো, বুঝতে পারছেন? তো আশা করি মোটামুটি সহজ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের ক্লাস বুঝতে কারো অসুবিধা হচ্ছে কিনা একটু বলেন তো আমাকে, একটু কথা বলেন। সমস্যা নাই ভাই। আচ্ছা, আপনারা কি সবাই মোটামুটি বুঝতেছেন ক্লাসগুলো? হ্যাঁ ইনশাল্লাহ বুঝতেছি। একটু বলেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, প্র্যাকটিসের এখন সময় হ্যাঁ, প্র্যাকটিসের সময় একটু প্রবলেম হবে, যখন আপনি একটু প্র্যাকটিস করবেন তখন আরো ইজি হয়ে যাবে। কে জানি কি বলতেছিলেন এমডি সবুজ, হ্যাঁ কিছু বলতেছিলেন কেউ? না ভাই আজকে এ পর্যন্ত থাক নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে আর বেশি যাব না, চাচ্ছিলাম আর কয়েকটা অপশন দেখাবো, ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখানোর কথা ছিল, তাহলে আজকে আর দেখাচ্ছি না এটা, ব্যাকগ্রাউন্ড রিমুভটা আর কি। আচ্ছা,
তো এখন যে বিষয়টা হচ্ছে, আমরা প্র্যাকটিস করি আগে এগুলা। হ্যাঁ একটু প্র্যাকটিস করা লাগবে, আপনাদের সময় কিন্তু কম। আজকে ক্লাস কয়টা চলতেছে আপনাদের? অষ্টম ক্লাস। অষ্টম ক্লাস, আচ্ছা। দশম। না, 10টা। দশম ক্লাস। দেখেন 10টা কিন্তু ক্লাস চলে যাচ্ছে। আপনাদের ক্লাস আছে আর কয়টা? আপনার ক্লাস আছে আর 10টা। মোটামুটি আরো 14টা। 14টা হ্যাঁ আছে। 14টার মতো ক্লাস আছে। তো সেজন্য 14টা ক্লাসের মধ্যে কিন্তু আপনাদের ফটোশপ দেখাই, তারপর কিন্তু আবার কোথায় যেতে হবে, একটু 2 দিন ডিজিটাল মার্কেটিং এ দেখাইতে হবে, ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং করতে পারেন, সেটা একটু মোটামুটি আলোচনা করব। সেটা নিয়ে 2টা দিন পুরাটা না। তারপর হচ্ছে 2টা দিন মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, কিভাবে ক্রিয়েট করা লাগে, কিভাবে কাজ আপলোড দিতে হয়, সেগুলো নিয়ে আবার 2-4 দিন ক্লাস করা লাগবে। অনেক কাজ বাকি আছে আপনাদের, একটু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে, আদারওয়াইজ কিন্তু মার্কেট প্লেসে নেওয়া সম্ভব না। তো এটা কিন্তু মাথায় রাখা লাগবে। যারাই হচ্ছে কাজ ভালো একটা আউটপুট দিতে পারবেন, তারাই হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, তারাই হচ্ছে 15 দিন বা 1 মাস বা 6 মাস পরে কিন্তু আপনার একটা ভালো একটা ফিডব্যাক দিতে পারবেন, যে গ্রুপে হয়তো পোস্ট করবেন যে আজকে $50 একটা কাজ পাইছি, হ্যাঁ, বা উইন হয়েছি, সবাই আপনাকে কনগ্রাচুলেশন জানাবে, বাকিরা হচ্ছে আফসোস করবেন যে আমার তো উইন হচ্ছে না। এই যে এটাই হচ্ছে মূল কারণ, যে সে প্র্যাকটিস করছে, সে প্র্যাকটিস করে নাই। বুঝতে পারছেন? তো আশা করি একটু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আচ্ছা একটু আমাকে বলুন তো, গ্রাফিক ডিজাইনের সাথে আগামী 1 বছর মানে মানে কোনো ইনকাম ছাড়া এটার সাথে লেগে থাকতে পারবেন কে কে? ইনশাআল্লাহ। কে কে লেগে থাকতে পারবেন? একটু হ্যান্ড রেজ করুন তো আমি দেখি। এক জি স্যার, বছর আমি পারবো ইনশাআল্লাহ। আগামী 1 বছর যে আমি কোনো ইনকাম হবে না, আমি গ্রাফিক ডিজাইনের সাথে লেগে থাকবো, কে কে পারবেন? বাকিরা পারবেন না, না? ইনশাল্লাহ আশা করি সবাই পারবেন। তো একটু চেষ্টা করা লাগবে। সবাই হচ্ছে যে এরকম মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে, যে আগামী 1 বছর আমাকে এখানে টাইম দিব, আমি কোনো ইনকামের আশা করব না। তাহলে হচ্ছে যে আপনি একটা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। আমি যদি বলি যে আগামী 2 মাস পরে বা 1 মাস পরে ভালো একটা ইনকাম, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, বা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন, এটা কোনোভাবেই যদি পসিবল না, যদি আপনি আগামী মিনিমাম হচ্ছে 1 বছর মাথায় টার্গেট নিয়ে রাখেন যে আমাকে 1 বছর কাজ শেখা লাগবে, আমাকে 1 বছর মার্কেট প্লেসে কাজ করা লাগবে, 1 বছর আমি মার্কেটে আউটপুট দিব, ইনপুট দিব, দেন হচ্ছে 1 বছর পরে আমি হচ্ছে আউটপুট নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখবেন যে আশা করি সবাই একটা মোটামুটি ভালো ফিডব্যাক আসবে। কেউ যদি মনে করেন যে 2 মাস পরে 1 মাস পরে আমি কাজ করছি, উইন হব, এরকম কাজ আমাকে ইনকাম করতে হবে, এরকম যারা মেন্টালিটি নিয়ে আসছেন, তারা হয়তো সর্বোচ্চ ক্লাসটা শেষ এরপরের দিনই আপনাদের আউট হয়ে যাবেন, এটা কনফার্ম। মানে তারপরেই আপনারা ফ্রিল্যান্সিং এ থাকতে পারবেন না। ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে একটু ধৈর্যের বিষয়, একটু সেলফ মোটিভেটের বিষয়, তারপর হচ্ছে খুব ধৈর্যের বিষয়, সময় দিতে হয়, শেখা লাগে, অনেক সময় ভুল ত্রুটি হয়, সেটা শেখা লাগে। এই যে বিষয়গুলো একটু নিজেকে নিজে মোটিভেট করে চলতে হয়। আসলে আমরা যখন কোনো মার্কেট প্লেসে চাকরি করি তখন কি হয় আসলে, তখন আমাদের অফিসের বস যদি প্রেসার ক্রিয়েট করে তাহলে কিন্তু কাজগুলো করি। আদারওয়াইজ বস যখন একটু এদিক সেদিক থাকে, তাহলে হয়তো আমরা কাজ একটু চুরি করি। যদিও যদিও দায়িত্ববান বা যদি কোনো একটা দায়িত্ব দেওয়া থাকে, সে দায়িত্ব ছাড়া সে অন্য কিছু করতেও পারে না। তো এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, চাইলেও আপনাকে কেউ প্রেসার ক্রিয়েট করবে না, নিজেকে নিজে প্রেসার ক্রিয়েট করতে হবে, নিজেই কাজ করা লাগবে। হয়তো ক্লাসে আপনারা আছেন, আমি হয়তো প্রেসার ক্রিয়েট করি এবং বলি বিদায় আপনারা হয়তো গ্রুপে একটু আপলোড করেন, যখন আপনার কাজ ক্লাস শেষ হয়ে যাবে তখন কিন্তু আর মোটামুটি কাজের আপনাদের মোটামুটি দূরত্ব একটা হয়ে যাবে, তখন কিন্তু আর হবে না। এটা প্রচুর নিজে থেকে নিজে প্র্যাকটিস করা লাগবে। আমি কিন্তু প্রত্যেকদিন কিন্তু বারবার বলি যে একটু প্র্যাকটিস করেন, একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? এটা পরবর্তীতে বুঝতে পারবেন, তখন আপনারাই বলবেন যে অন্যান্য যারা নতুন ফ্রিল্যান্সারে যোগ দিবে তখন কিন্তু আপনারাই বলবেন যে একটু প্র্যাকটিস করতে হবে। এটা ছাড়া আর কিছুই বলবেন না, শুধুমাত্র বলবেন যে প্র্যাকটিস করেন, ঠিক আছে, কপি ডিজাইন করেন। এটা তখনই বুঝবেন যখন আপনার ফ্রিল্যান্সিং এ আসবেন, মিনিমাম 2-3 বছরকে ইনভেস্ট করবেন সময়, তখনই বুঝতে পারবেন যে আসলে এই কথাগুলো আসলে মিনিং গুলো কি। মোটামুটি 1.5 ঘন্টা কথা বলছে আপনাদের সামনে। কার কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন ক্লাস শেষে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন, অবশ্যই। ভাইয়া, ওই যে আমাদের যে গ্রুপটা ওখানে কয়েকজন লোগো গুলা কপি করে আবার তারা সেভ করে পরে আবার এগুলা ছাড়তেছে। মানে বুঝিনি বিষয়টা, কোথা থেকে কপি করতেছে?
গ্রুপে লোগো আপ দেই, আমরা যে লোগো আপ দেই তো ওইগুলা কপি করে সেভ দিয়ে আবার ওইখানে ছাড়তেছে কাজ না করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা করা যাবে না, এটা যারা করছেন তাদের নিজের লস নিজেই করতেছেন, বুঝতে পারছেন? এটা এটা করা যাবে না, যারা করতেছেন আশা করি এটা করবেন না, ঠিক আছে? তো এটা করা যাবে না। আমি তো আশা করতেছি সবাইকে, আমি ফার্স্টের দিকে একটা ভিডিও দেখাইছিলাম, সেটা হচ্ছে নিজেকে একটু সৎ হইতে হবে, হ্যাঁ, সব দিক থেকে, কাজের দিক থেকে হোক, কথা বলার দিক থেকে হোক, সব দিক থেকে একটু সৎ হইলেই কিন্তু মোটামুটি সব কাজে আপনি সফল হইতে পারবেন, ঠিক আছে? এই কাজটা কিন্তু আমি ফার্স্টের দিন কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে। হয়তো আমরা অতটা সৎ হইতে পারি না, সেটা সবাই স্বাভাবিক, তবে যতটুকু হওয়া দরকার নিজের জন্য সেটা আমরা হব, ঠিক আছে? তো এটা করা যাবে না, কপি ডিজাইন করে অন্য ডিজাইন যদি নিজে জাস্ট সেভ করে জাস্ট আবার আপলোড করে দেন, এটা নিজেরই সমস্যা হবে পরবর্তীতে। তখন দেখবেন যে যে কপি করে জাস্ট আপলোড করছেন আর যার থেকে কপি করছেন সে হচ্ছে $100 একটা পোস্ট করতেছে, আপনি হয়তো সেই পোস্টটা দিতে পারতেছেন না গ্রুপে। এর থেকে আফসোস আর কঠিন বিষয় আর কিছু হতে পারে না, আশা করি। বুঝতে পারছেন? নিজের লস নিজে করতেছেন। আর মার্কেটিং এর তো অবশ্যই বিষয় আছে, আমি এখান থেকে মার্কেটিং হবে। হুম, আচ্ছা ঠিক আছে। তো আর কার কোনো প্রশ্ন আছে বলতে পারেন। একটা বিষয় জানার ছিল। হ্যাঁ বলেন। এটা স্যার একটু আউট অফ দ্য টপিক, যে আমাদের লোকাল মার্কেটে একটা লোগোর প্রাইসিং গুলো কেমন হয়? কোন ধরনের প্রাইসিং? মানে ক্লায়েন্ট ভিত্তিক যে এক একটা লোগোর দাম কেমন হতে পারে আমাদের লোকাল মার্কেটে? আচ্ছা ঠিক আছে, একটা ভালো প্রশ্ন করছেন। তো এই বিষয়টা হচ্ছে যে বিভিন্ন মার্কেট প্লেসের উপরে ভেরি করে। আমি যদি ফাইবার মার্কেট প্লেসে যাই, তখন হচ্ছে যে একটা লোগো ডিজাইন শুরু হয় $5 থেকে। আবার যখন এটা শুরু হয় স্টার্টিং, আপনি চাইলে $200, $100, $50 দিতে পারেন, সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে দিতে হবে। আপনার ডিজাইনের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এটা প্রাইসটা সেটিং করতে হবে। তো ফার্স্ট হচ্ছে যে ফাইবার যেটা রিকমেন্ড করে মিনিমাম হচ্ছে $5। এটা হচ্ছে ফাইবারের একেবারে বলতে পারেন রুলস বলতে পারেন। তারপর হচ্ছে freelancer.com, সেখানে হচ্ছে $10 নিচে কোনো কাজই পাওয়া যায় না, একেবারে সর্বনিম্ন কাজ হচ্ছে $10। এটা তারপরেও আপনার যদি মনে হয় যে কোনো এক ধরনের প্রজেক্ট আপনি এটা $50 কাছে বিট করবেন, সেটা হচ্ছে আপনার বিষয়। দেন হচ্ছে আরেকটা কি আছে, কন্টেস্ট। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেস্ট থাকে, $50, $200, $20, $10, $500 থাকে। সেগুলো আপনি চাইলে কাজ করতে পারেন। কাজ যদি উইন হয়ে যান কন্টেস্টে, তাহলে হচ্ছে আপনি ফুল টাকায় আপনি পেয়ে যাবেন। সেখান থেকে হচ্ছে কিছু অংশ 20% আর 15% হচ্ছে যে মার্কেট প্লেস চার্জ করে, এটা হচ্ছে মার্কেট প্লেসে চার্জ করে আর কি। আর হচ্ছে যদি আপনাদেরকে, যদিও আপনাদের ওইদিকে নিয়ে যাব না, freelancer.com আর হচ্ছে কয়েকটা পেজ সাইডে নিয়ে যাব, সেখানে হচ্ছে আপনি মনে করেন যে কিছু লোগো ডিজাইন আপলোড রাখলেন, সেখানে হচ্ছে প্রতি শাটার স্ট্রিপ যেটা করে প্রতি লোগোর উপরে যেই প্যাকেজে ডাউনলোড করে সেই প্যাকেজে আপনাকে কমিশন দেয়। সেই কমিশন যদি ওরা $1 সাবস্ক্রিপশন 3টা ওয়েতে থাকে, সময় থাকে বেসিক, প্রিমিয়াম, এরকম থাকে হয়তো। তো 3টা প্যাকেজে সেটা যেহেতু বায়ার না, সেগুলো তো আমার জানা নাই। তবে হচ্ছে যে ওরা যে সাবস্ক্রিপশনে কিনে কিনে রাখে, কিনে আপনার প্রোডাক্টটা ডাউনলোড করে সেইটার একটা কমিশন আপনাকে দেয়। হয়তো বা এটা কমিশন হইতে পারে 10 সেন্ট, হইতে পারে 30 সেন্ট। তবে এই ডিজাইনটা শুধুমাত্র যে একবার সেল হবে জিনিসটা এমনটা না, এটা বারবার সেল হবে। যতবার পর্যন্ত আপনার ডিজাইনের কোয়ালিটি ভালো হবে এবং ট্রেন্ডিং রিলেটেড হবে, সেগুলো ততবারই কিন্তু ডাউনলোড হবে। এটা হচ্ছে প্যাসিভের সিস্টেম। আবার যখন এটা শাটারে আর সরি ইয়াতে অ্যাডোবি স্টকে বিক্রি হবে, তখন এটা ডলার রেট একটু বেশি থাকে। 33 সেন্ট হচ্ছে মিনিমাম, 10 সেন্টে হয়, 33 সেন্ট হচ্ছে বেশি, একটু স্ট্যান্ডার্ড, সবসময় 33 সেন্টে হয়। 66 সেন্ট, $1, $2 এরকম করে একটা লোগো বিক্রি হয়। সেটা শুধুমাত্র একবার বিক্রি হয় না, এটা রিপিটলি অনেকবার বিক্রি হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। এটা আসলে বলা মুশকিল, সেটা হচ্ছে যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করে কাজ করা লাগবে। এখন বর্তমানে মনে করেন যে কারো লোগো ডিজাইন আপনি করে দিতে যাচ্ছেন বাংলাদেশে, এখন আপনার বিগিনার হয়তো সর্বোচ্চ 1 থেকে 2,000 3,000 টাকা চার্জ করতে পারেন। এই যে এখন বেসিক লেভেলের, যখন আপনার শেখা কমপ্লিট হয়ে যাবে, যেন একটু মোটামুটি আপনাদের প্রফেশনালিজম হয়ে যাবে আপনাদের মধ্যে, তখন আপনারা হয়তো 3,000 থেকে শুরু করতে পারেন বা 1,000 থেকে শুরু করে। এটা হচ্ছে ক্লায়েন্ট বুঝে আপনাদেরকে করা লাগবে। এখন যারা মনে করেন যে আহ মোটামুটি আমাদের মতো যারা হচ্ছে ইয়াং জেনারেশনের কিছু ই কমার্স সাইট বিক্রি করে, তাদেরকে চাইলে 10,000 টাকা চাইলে তারা দিবে না। তো এটা হচ্ছে ক্লায়েন্ট বুঝে আপনাদেরকে কাজটা করা লাগবে, বুঝতে পারছেন? ক্লায়েন্টের উপরে বেসিক নির্ভর করবে। আপনি চাইলে 10,000 টাকা চার্জ করতে পারবেন না। আবার একটা বড় ধরনের প্রতিষ্ঠান
হ্যাঁ, মোটামুটি মনে করেন দারাজ বালির মতো মনে করেন যে একটা বড় প্রতিষ্ঠান, সেখানে যদি আপনার লোগো ক্রিয়েট করেন, সেখানে তো আপনি 500 টাকা চাইতে 1000 টাকা চাইতে পারেন না। লজ্জার বিষয়, মাত্র এত বড় একটা কোম্পানি 1000 টাকা আপনার চাচ্ছেন। তার মানে বলবো যে ডিজাইনের কোয়ালিটি খারাপ, হয়তো বা ডিজাইনের চিন্তা ভাবনা একটু ছোট। তো এইগুলো একটু বুঝতে হবে। এটা হচ্ছে কোম্পানির উপরে ভেরি করে আপনার এটা কাজটা করা লাগবে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? আরেকটা বিষয় জানার প্রয়োজন ছিল। হ্যাঁ, বলেন। মানে যে কোনো লোগো, মানে গুগল থেকে যে কোনো একটা লোগো নিয়ে সেটাকে যদি একটু কাস্টমাইজ করে আমি আমার নিজের পোর্টফোলিওতে অ্যাটাচ করতে পারবো কিনা? না, এটা করা যাবে না। এটা হচ্ছে আপনি চাইলে আপনি নিজের আইডিতে আপনি একটু শেয়ার করতে পারেন, অবশ্যই সেটা কপি থাকবে, সেটা পোর্টফোলিওতে ইউজ করা যাবে না। লোগো জিনিসটা খুবই ইউনিক এবং এটা কোনোভাবেই কপি করা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার টি শার্টের ক্ষেত্রে কিছু কিছু ডিজাইন কপি করা যায়। সেক্ষেত্রে মনে করেন যে আপনি মনে করেন যে একটা টি শার্ট ডিজাইন করতেছেন, একটা স্কুল মনে করেন যে মাথার খোলস টাইপের যে ডিজাইন গুলো থাকে, হ্যাঁ, যেগুলো যেটাই বলেন, ওগুলো একটা টি শার্ট ডিজাইন করতেছেন, বা একটা বাইক ব্যাক প্রোফাইল আছে, সেটাকে বাইকটাকে আপনি একটু মডিফাই করে তখন আপনি চেঞ্জ করতে পারেন। কিন্তু লোগোর ক্ষেত্রে এটা করা যাবে না কোনোভাবেই না। একটা লোগোর ক্ষেত্রে মনে করেন যে একটা যে আইকনটা এটাকে কোম্পানিকে ফুটাই তুলছে, সেই আইকনটাকে আপনি কপি করে এনে আপনার নামের মধ্যে বসাই দিচ্ছেন, তাহলে কি হলো? কমপ্লিটলি কপি হইলো। এটা করা যাবে না। আর কার কোনো প্রশ্ন আছে? আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তাহলে হচ্ছে আজকে এখানে তাহলে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সবাই ভালো Recording থাকবেন, stopped. সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।